যে পিডিএফটা তোমরা জ্যাক যে পেজটা রয়েছে কমেন্টে এবং ডিসক্রিপশানে মেনশন করে দেওয়া আছে সেখানে পিডিএফটা দেওয়া আছে। তো কিছু কিছু ছোট ভুল রয়েছে যেগুলো তোমরা ভুল করার কারণে এইচএসসিতে রেজাল্ট খারাপ করো এবং অহেতুক তোমাদের সময় নষ্ট হয়। এছাড়া তোমাদের প্যারাগ্রাফ এবং যে তোমার ফর্মাল লেটার রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তোমরা ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেনগুলো কমন পাবে, আশা রাখতে পারো। এছাড়াও লেখার কিছু ছোট ছোট ভুল আছে যেগুলো ভুল করলে, যেমন তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলেছে, এটা হলো তোমার যদি 200 ওয়ার্ডসের মধ্যে তোমার লিখে শেষ করতে হবে। সেক্ষেত্রে তুমি যদি কম লেখো বা বেশি লেখো, অনেকে বেশি লিখে ফেলে। বেশি লিখলে কি হতে পারে বা তুমি বুঝবে কীভাবে যে এটা তুমি কত ওয়ার্ডসের মধ্যে হলো, সেগুলো সম্বন্ধেও আমরা কথা বলবো। এছাড়া কথা বলবো তোমার যে গ্রামাটিক্যাল পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা যখন কোশ্চেন সলভ করি, কি বিসিএস কি এসএসসি এইচএসসি বা অ্যাডমিশন, সব ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রুলস থেকে বারবার কোশ্চেনগুলো আসে এবং তোমরা স্টুডেন্ট সেগুলো ভুল করো। সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একটু চলে আসি যে কিছু কথাবার্তা যেগুলো না বললেই নয়। যেমন তোমরা মাথা ঠান্ডা রাখতে হবে। এসএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা রয়েছে এবং পড়ালেখার সকল ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এক্ষেত্রে পরীক্ষার হলে গিয়ে তোমরা অনেকেই ঘাবড়ে যাও এবং পরীক্ষার হলে গিয়ে প্রথমেই যদি কোশ্চেন কঠিন মনে হয়, ঘাবড়ানোর দরকার নাই। পরীক্ষা তুমি দেখবা 20 মিনিট পরে পরীক্ষার কোশ্চেন সহজ মনে হচ্ছে। আবার বেশি সহজ মনে করে অনেকে কিন্তু অনেক অহেতুক ভুল করে আসে, সেগুলো করা যাবে না। আর তোমরা সবসময় শুরু করবা ইংলিশ সেকেন্ড পার্ট কিংবা সব ক্ষেত্রেই যেটা পারো সেটা দিয়ে তোমরা শুরু করবা, কেমন? আর একটা কথা মনে রাখবা যে তোমরা এটা কিন্তু লিখছো যে অনেক বেশি লিখলে অনেক বেশি মার্কস পাবার রিটেনের ক্ষেত্রে, এমন কিন্তু নয়। তোমরা প্রথম লাইন এবং শেষ লাইন সব থেকে গুরুত্বপূর্ণ। যখন তুমি প্যারাগ্রাফ লিখছো, যখন তুমি লেটার লিখছো কিংবা অন্যান্য পরীক্ষারও যখন তুমি লিখছো, প্রথম লাইনটা খুবই গুরুত্ব দিয়ে লিখবা। শিক্ষকরা, প্রতিটা শিক্ষক কিন্তু প্রথম লাইন এবং লাস্ট লাইন দেখে, ঠিক আছে? আর অনেক সময় এই যে তোমার মেসেজিং করতে করতে তোমাদের ভাষা কিন্তু এমনই হয়ে যায়, না জানি তুমি বন্ধুকে SMS করছো। এক্ষেত্রে মনে রাখবে যে একজন শিক্ষক কিন্তু তোমার খাতা দেখবেন, মূল্যায়ন করবেন। সেই ক্ষেত্রে তোমার শব্দ চয়নগুলো কিন্তু ফর্মাল হতে হবে। যতটা সম্ভব তুমি ফর্মাল শব্দ চয়ন করবা। এগুলো সব কিছু যে নির্দেশনার PDF আমার জ্যাক যেই পেজটা রয়েছে ওই পেজে দেওয়া আছে, তোমরা পেয়ে যাবে। তো এগুলো সব গুরুত্ব দিয়ে পড়বা। প্রাসঙ্গিক লেখা লিখতে হবে। তুমি অনেকে যে কাজটা করো যে প্যারাগ্রাফের ক্ষেত্রে যে একটা প্যারাগ্রাফ পড়লে 10টা হয়ে যায়, 20টা হয়ে যায়, 50টি প্যারাগ্রাফ তোমরা লিখতে পারো। এই ধরনের লেখাগুলো লিখলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না, এভারেজ মার্কসের অনেক নিচে তুমি পেয়ে যাবা। তো এগুলো তুমি চেষ্টা করবা যে ওই ফর্মুলা প্যারাগ্রাফ না লেখার। তোমরা যেই বিষয়ে আসবে কিছু আমি খুবই অল্প দিয়েছি সাজেশন, ওগুলো যদি তুমি পড়ো ইনশাল্লাহ কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। আর প্রথম লাইন পড়ে ইমপ্রেশন, তোমার প্রতি শিক্ষকের ইমপ্রেশন তৈরি হয়ে যায় যে স্টুডেন্ট কেমন। আর লাস্ট লাইনটা পড়ে কিন্তু তোমাদের মার্কস দেয়। সেহেতু প্রথম লাইন যেন ভালো হয় এবং লাস্ট লাইনটা রিটেনের ক্ষেত্রে ভালো হয় এবং লাস্ট লাইন পড়ে যেন শিক্ষক বুঝতে পারে যে তুমি লেখাটা সমাপ্ত করেছো। আর একটা বিষয় যে একটা লাইন থেকে লাইনের দূরত্ব যেন সমান হয়, লাইন থেকে লাইনের দূরত্ব সেটা যেন সমান হয়। অর্থাৎ এই 2 লাইনের মাঝের দূরত্বটা যেন সমান হয়। অনেকে কি করে প্রথমে বড় লেখে, তারপরে লেখাটা ছোট হয়ে যায়, এরকম যেন না হয়। এই জিনিসগুলো কিন্তু তুমি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবে। আচ্ছা, প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা কি করবা? প্রথম যে কোশ্চেন তোলার দরকার নাই, এটা তো তোমরা জানো যে তোমরা এভাবে, অনেকে কি করে এর পাশে এখানে বি লেখে না, তোমরা এই লাইনটা এভাবে ধাপে ধাপে লিখবে, ঠিক আছে? ABCD ঠিক এভাবেই কিন্তু লেখার চেষ্টা করবা। আর শুরুতেই অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 এভাবে
এখানে 1 হবে। তো এভাবে প্রতিটা কোশ্চেন যখন লিখবা, কোশ্চেনের শুরুতে এভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 2 3 4 5 লিখবা। অনেকে এই অ্যান্সার কথাটাই ANS সংক্ষেপে লেখে। সংক্ষেপে লেখার দরকার নেই, এখানে খুব বেশি সময় কিন্তু নষ্ট হবে না, পুরোটাই লিখবে এবং আন্ডারলাইন করে দিবে, ঠিক আছে? তারপরে ABCD এভাবে পরে পরে লিখবে, কোনো ধরনের প্রশ্ন তোলার দরকার নাই। প্রিপোজিশনের ক্ষেত্রে তোমরা কি করবে, কিছু কিছু প্রিপোজিশন আছে তোমরা কিন্তু ভুল করে ফেলো। যেমন সেটা যদি দেখা যায়, একটু তোমাদেরকে দেখাই। যেমন যদি ডেট আসে, ধরে নাও ডেট এলো যে 21 জুন, ঠিক আছে? তো এখানে ডের পূর্বে কি হয়? এখানে যদি আমরা জানি যে তারিখ যদি থাকে, কোনো দিন, ঈদ ডে, বার্থডে, এরকম যদি কোনো দিন উল্লেখ থাকে তাহলে প্রিপোজিশন কি হয়? অন হয়। আর যদি এরকম সাল উল্লেখ থাকে, যেমন ধরো 1999, সাল যদি উল্লেখ থাকে তাহলে কি হয়? ইন হয়, ঠিক আছে? এটা তো আমরা মোটামুটি সবাই জানি, কিন্তু পরীক্ষায় যদি এমন আসে তুমি সেই ক্ষেত্রে কি করবা? ধরে নাও পরীক্ষা আসছে, এগুলো রিভিশন ক্লাস আমি নিব, রিভিশন ক্লাস আমি জ্যাক পেজে নিব, তোমরা জ্যাক পেজ অবশ্যই ফলো করবা, জ্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং। তো অবশ্যই ফলো করবো, ওখানে রিভিশন ক্লাসগুলো আমি নিব। দেখো এটাতে তোমরা অনেকেই ভুল করে ফেলবে। যেমন এখানে আমি একটু আগে লিখেছিলাম, ধরে নাও যে দিন তারিখ যদি উল্লেখ থাকে তাহলে প্রিপোজিশন অন বসে। এখন তোমরা বলবা এটা কি বসবে? 99 জুন 19, ঠিক আছে? ধরে নাও প্রিপোজিশন কোথায় আছে? এখানে আছে। এখন কি করবে? এখন 99% স্টুডেন্ট কিন্তু তোমরা ভুল করে ফেলো, 99% স্টুডেন্ট ভুল করে ফেলো। কি লেখো এখানে? অবশ্যই ইন লেখো, কিন্তু এখানে কিন্তু ইন হবে না, এখানে কি হবে বলো তো? অন হবে। কেন অন হবে? এটাই হলো ফ্যাক্ট। তো এটা কেন? এখানে তো তুমি পড়েছো যে সাল থাকলে কি হয়, যে ইন হয়, তাহলে অন হবে কেন? দেখো এখানে কিন্তু সাল বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে কি যে এই 19 তারিখটা কোন 1999 সালের জুন মাসের এই 19 তারিখকে, ওই দিনটাকেই বোঝাচ্ছে। সেই জন্য কি হবে? ইন না হয়ে অন হবে। এই যে কিছু কিছু বিষয় আছে এগুলো কিন্তু বারবার ভুল হয়ে যায়। যেমন ডায়ের পরে তোমার আসতে পারে গ্রুপ, যেমন তোমার আসতে পারে কি, যেমন ধরো ডাই, ডায়ের পরে প্রিপোজিশন অফ বসতে পারে, ফর বসতে পারে, ফ্রম বসতে পারে। এগুলো ডাই কখন? রোগে মারা গেলে ডাই অফ বসে। ফর কখন বসে? একটু তোমরা কমেন্ট করে জানো ফর কখন বসে। তারপর ফ্রম কখন বসে? আবার দেখো অ্যাটেন্ড, অ্যাটেন্ড আমরা একটু পড়েছি, কিন্তু অ্যাটেন্ড অন কখন বসে? যখন অ্যাটেন্ড টু মানে হলো মনোযোগ দেওয়া, আর অ্যাটেন্ড অন মানে কি? সেবা করা। তো এই যে দেখো প্রিপোজিশন, একটা ওয়ার্ডের পরে প্রিপোজিশন, যে প্রিপোজিশন বসছে সেই অনুযায়ী কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকমও কিন্তু অনেক সময় আমরা আসতে দেখেছি। যেমন লুক ইনটু অর্থ কি? তদন্ত করা, ঠিক আছে? আর একটা জিনিস তোমরা ভুল করে, যেমন যখন বলি টেক আফটার, টেক আফটার অর্থ কি? একটু কমেন্ট করে জানাও যে টেক আফটার অর্থ কি? টেক আফটার অর্থ অনেক স্টুডেন্টই চট করে বলে ফেলেন, 99% স্টুডেন্ট এটা ভুল করে ফেলে, যে লুক আফটার মনে করে। লুক আফটার মানে কি? দেখাশোনা করা। আর টেক আফটার মানে কারো মতো হওয়া, কোনো কিছুর মতো বা কারো মতো হওয়া, সদৃশ্য হওয়া। তো এই ধরনের প্রিপোজিশন যেগুলো আছে ভুল হয়ে যায় তোমাদের বারবার। আবার রেসপন্সিবল টু কখন হয়, রেসপন্সিবল ফর কখন হয়, এগ্রি অন কখন হয়, এগ্রি
ঠিক আছে, টু কখন হয়, এগুলো জিনিস আমি কিন্তু রিভিশন ক্লাসে বুঝিয়ে দিব। ঠিক আছে, তো এটা আর আমি কথা না বাড়াই, এখানে জাস্ট আমি বলছি প্রিপোজিশনগুলো তোমরা কোনগুলো পড়বা, যেগুলো শিক্ষকরা খুব ভালো করে জানে কোনগুলো। তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করেছো অলরেডি, ওগুলো তোমার অবশ্যই হেল্প করবে, ওগুলো থেকে কোশ্চেন কমন পাবে। এছাড়াও শিক্ষকরা খুব ভালো করে জানে যে তোমাদের কোনগুলো ভুল হয়, সেগুলো কিন্তু কোশ্চেন আসে। যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, তোমার বিভিন্ন জব কোশ্চেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেন এবং তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে থাকি, সেহেতু আমরা কিন্তু জানি যে কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। কারণ তোমরা তো ইন্টারমিডিয়েট পর্যন্ত দেখছো, কিন্তু আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেনগুলো সলভ করি, তখন কিন্তু দেখি যে বারবার, আমি তো বাংলাদেশের অ্যাডমিশন জগতে সব থেকে বড় পাবলিকেশনসের দীর্ঘদিন আমি রাইটার হিসাবে এবং যেহেতু ছিলাম এবং আছি, তো সেখানে আমরা যখন কোশ্চেন ব্যাংক এর ব্যাখ্যাগুলো লিখি বা সলভ যখন করি, তখন দেখি যে কয়েকটা জায়গা থেকে কোশ্চেন বারবার আসে। ঠিক আছে, কারণ ওই জায়গাতে স্টুডেন্টরা ভুল করে, এই জন্যই কিন্তু আসে। তো তোমরা জানো যে আমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমি 19তম হওয়ার পর থেকে আমি পড়াচ্ছি এবং লেখালেখির সঙ্গে জড়িত আছে অ্যাডমিশনের বই। সেক্ষেত্রে আমার প্রতি বছরই কিন্তু আমার স্টুডেন্ট মেধা তালিকায় শীর্ষে থাকে। আর আমার কোর্স একদম অনলাইন কোর্স যেটা আছে, নামে মাত্র কোর্স ফি নিয়ে কিন্তু আমি কোর্স করাই। ইনশাল্লাহ আমার ক্লাসগুলো যদি করো, পরীক্ষাগুলো দাও, আমি যেভাবে পড়তে বলি, যেই কৌশলে পড়তে বলি, যেই নোটসগুলো দিই, সেগুলো যদি ফলো করো, ইনশাল্লাহ তোমরা চান্স পাবেই। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। তাহলে প্রিপোজিশন এগুলো রিভিশন ক্লাসে তোমাদের আমি দেখিয়ে দিব, ইনশাল্লাহ তোমরা পারবা। সহজ জিনিস এগুলো, খুবই সহজ জিনিস। তারপরে দেখো, আর যে কোনো প্যাসেজ ফিল ইন দ্য গ্যাপ, যে কোনো ধরনের ফিল ইন দ্য গ্যাপ আসুক না কেন, তোমরা প্রথমে কি করবা, যে গ্যাপ পুরো প্যাসেজটা পড়ার চেষ্টা করবা। ওই গ্যাপে কি বসবে সেটা তোমার জানার দরকার নাই, বোঝার দরকার নাই, শুধু কি করবা, পুরোটাই পড়বা। তাহলেই দেখবে একটা মিনিং তোমার মাথার মধ্যে চলে আসবে। তখন কিন্তু গ্যাপে কোনগুলো, যেই গ্যাপ তুমি পারছো সেটাই হলো আগে ফিল আপ করে ফেলবা, তাহলে দেখবা তুমি পারবা। ঠিক আছে, আর যেহেতু তুমি এভাবে ABCD এভাবে, আর যেহেতু লিখছ এভাবে অ্যান্সার BCD, তো যেই গ্যাপটা পূরণ করতে পারছো সেটা তুমি লিখবে। আর সিটা এভাবে, আর অ্যান্সার লেখার পরে এই যে ধরে নাও বাই লিখলো, বাইয়ের পরে তুমি কি করবা, বাইয়ের পর আন্ডারলাইন করবা। ঠিক আছে, আর যেটা পারছো না সেটা প্রথমে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নাই, ওটা লাস্টে তুমি লিখবা। ঠিক আছে, অনেক সময় দেখবা যে তোমার সহজ, আর কোনোভাবে যদি কাটাকাটি হয়ে যায়, একটানে কেটে দিয়ে তার পাশে লিখবা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো গ্যাপ ফিলিং এর ক্ষেত্রে কি আছে, এখানে তোমাদের বোর্ড কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে এগুলোর ব্যবহারগুলো শিখতে বলেছে। এগুলোর ব্যবহার কিন্তু তুমি যতবার পরীক্ষা দিবে, এগুলো খুব সহজ। কিছু কিছু রুলস পড়লে এখান থেকে কোশ্চেন কমন আসে। তুমি বিগত সালের কোশ্চেনগুলো যখন পড়েছো বোর্ডের, তখন দেখেছো যে বারবার যেগুলো আসে সেগুলো যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমি পারবা। ঠিক আছে, তো এক্ষেত্রে আমি একটু তোমাদেরকে দেখাই। এগুলো আমি রিভিশন ক্লাসে সব তোমাদের ইনশাল্লাহ খুব ভালো করে শিখিয়ে দিব, তোমাদের কোনো সমস্যা থাকবে না। যেমন কি হ্যাজ টু, হ্যাভ টু, এগুলোর পরে কি বসে, আমরা জানি যে টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, নট প্রেজেন্ট ফর্ম। অনেকে বলে প্রেজেন্ট ফর্ম বসে না, যেমন প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, এগুলোর মধ্যে পার্থক্য কি দেখো। এই যে গো, এটা হলো বেস ফর্ম, এটা একদম বেস ফর্ম। বেস ফর্মের এটা হলো প্রেজেন্ট ফর্ম কি, এটা গো হতে পারে, গুজও হতে পারে, দুটাই কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা যদি বলি প্রেজেন্ট ফর্ম, তাহলে তো গুজও প্রেজেন্ট ফর্ম, তাহলে টুর পরে কি গোজ বসে না, আর সবসময় কি বলবো, প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম বসে। আর এটা হলো ওয়েন্ট, গন, পাস্ট পার্টিসিপল, আর এটা হলো পাস্ট। তাহলে এটা আমরা কি বলবো, এরপরে বেস ফর্ম বসে। কিছু কিছু টু আছে যেগুলোর পরে কি বসে,
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কনক্লুড টু, বি ইউজ টু, এগুলো শেখাবো। ঠিক আছে, তাহলে হ্যাজ টু হ্যাভ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। মজার বিষয় হলো এখানে উড রাদার, উড রাদারের ক্ষেত্রে কি বসে, উড রাদার এবং হ্যাড বেটার এই দুটার পরে কোন ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে। ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে এবং দ্যাট বসলে কি বসে, এটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবো রিভিশন ক্লাসে। এখন এই ক্ষেত্রে শুধু একটা ছোট্ট কথা তোমাদেরকে বলবো, পরীক্ষায় এভাবে আসতে অনেক স্টুডেন্ট পারে না। যেমন হ্যাড এখানে থাকলো না, শুধু বেটার থাকলো, ইউ বেটার গো। তো সেই ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে, অনেক সময় এখানে উজ্জ থাকতে পারে, শুধু রাদার থাকতে পারে, আবার এখানে হ্যাড না থাকতে পারে, শুধু বেটার থাকতে পারে। সেই ক্ষেত্রেও কিন্তু ভার্বের বেস ফর্ম বসবে। এই জিনিসটাও কিন্তু খেয়াল রেখো। এগুলো সব কিছু আমি শেখাই দিব। যেমন এটা স্টুডেন্টদেরকে যখন বলি, স্টুডেন্ট বেশিরভাগই কিন্তু বলতেই ভুল করো। ঠিক আছে, যেমন আমি যদি বলি দেয়ারের পরে কি বসে, ইজ বসে নাকি আর বসে, দেয়ারের পরে ইজ বসে নাকি আর বসে, এটা বললে বেশিরভাগ স্টুডেন্টই, একদম 80% স্টুডেন্ট কি বলে, আর বসে। এটা তো না, দেয়ারের পরে ইজও বসতে পারে, আরও বসতে পারে। এরপরে যদি সিঙ্গুলার থাকে তাহলে বসবে ইজ, আর এই ভার্বের পরে যদি প্লুরাল থাকে তাহলে বসবে আর। ঠিক আছে, দেয়ার ইজ এ স্কুল ইন মাই ভিলেজ, আবার দেয়ার আর মেনি স্কুলস ইন মাই ভিলেজ। ঠিক আছে, তো এইগুলো রিভিশন ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সে যেমন ইফ যুক্ত ক্লোজ, এটা কিন্তু বারবার আসে। যেমন ধরো এটা এখানে দিয়ে রেখেছি, এই এক্সাম্পল যেটা আছে, অসংখ্য স্টুডেন্ট কিন্তু এটা ভুল করে ফেলে। এরকম কিছু কিছু জিনিস তোমরা বারবার ভুল করে ফেলো, আর শিক্ষকরা খুব ভালো করে জানে। দেখা যাচ্ছে 4টা দিবে খুবই সহজ, 80% সহজ দিলে 20% কিন্তু কঠিন দেয়। ঠিক আছে, তো এখানে দেখো তোমরা এই যে কন্ডিশনাল সেন্টেন্স পড়েছ, কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কি আছে দেখো, এখানে হ্যাড দেখেই মোটামুটি তুমি কল্পনা করতে পারবে না 80%, আমি মানে কম করে বললেও 80% স্টুডেন্ট ভুল করে ফেলে যে এখানে হ্যাড রয়েছে। ঠিক আছে, হ্যাড দেখে এটা থার্ড কন্ডিশনাল মনে করে, এখানে উডের পরে হ্যাভ, তারপরে V3 বসায়। আসলে এটা এখানে হ্যাডটা কি হতে পারে, হ্যাডের পরে যদি V3, হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলোর পরে ভার্ব থাকলে অবশ্যই কি বসে, V3 বসে। সরাসরি যদি হ্যাডের পরে ভার্ব যদি থাকে V3 বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, টু হ্যাভ, অর্থাৎ হ্যাভ ভার্ব যতগুলো আছে সবার পরে ভার্বের কোন ফর্ম বসে, V3 বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসে। কেমন, তখন এই যে যখন হ্যাড, হ্যাভ, হ্যাজ এরপরে V3 বসে, তখন এটা হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তখন সেটা কি অক্সিলারি ভার্ব। আর যদি এই হ্যাডের পরে কোনো ভার্ব না থাকে তাহলে এই ভার্বটাই হলো মেইন ভার্ব। কেমন, তো এখানে কিন্তু দেখো এরপরে কোনো ভার্ব নাই, হ্যাডের পরে V3 নাই, তাহলে এটা কোন কন্ডিশনাল হবে, সেকেন্ড কন্ডিশনাল হবে, অর্থাৎ উড, কুড, মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম বসবে। কেমন, তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিস বলবো হয়ে যায় তোমাদের। তারপরে এখানে দেখো ইফ ক্লজ যেটা রয়েছে, এই কন্ডিশনাল সেন্টেন্সের, এটা তো একটা অসম্ভব কল্পনা। কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় কি বসে, ওয়ার বসে। আয়ের সঙ্গে কি বসার কথা ছিল, ওয়াজ, কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে কি বসবে, ওয়ার। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ছোটোখাটো জিনিস কিন্তু তোমাদের ভুল হয়ে যায়। কমপ্লিটিং সেন্টেন্সে আরও কি ভুল হয়ে যায় সেগুলো আমি তোমাদের রিভিশন ক্লাসে আগামীকাল 7:30টায় শিখিয়ে দেব। ঠিক আছে, আর তোমরা অবশ্যই যে জ্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন নামে যে পেজটা রয়েছে অবশ্যই
ফলো করবা, ওখানে নিয়মিত আমরা ক্লাস নেব, ঠিক আছে। এবং এটার পিডিএফ যেটা রয়েছে, নির্দেশনার পিডিএফ এবং সাজেশনসের পিডিএফটাও কিন্তু ওই পেজেই পোস্ট করা আছে, তোমরা দেখে নিতে পারবা, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা বিষয়, তোমরা কি করবে, যেইটুকু গ্যাপ তোমরা কমপ্লিট করছো, যেটা কমপ্লিট করছো তোমরা ক্লজ দিয়ে বা ফ্রেজ দিয়ে, অর্থাৎ যতটুকু তুমি কমপ্লিট করছো সেটা অবশ্যই আন্ডারলাইন করবা, সেটা চমৎকারভাবে সুন্দরভাবে আন্ডারলাইন করবা। শিক্ষকের মেন কথা মনে রাখবা, শিক্ষকদের সব থেকে বিরক্তকর কাজ হলো খাতা দেখা, আর তোমার খাতা দেখতে যদি বেশি সময় লাগে, তোমাকে 100% মার্কস কম দিবে শিক্ষক। আর যদি তোমার সহজে তোমার খাতাটা কাটতে পারে, সহজে খাতা যদি তোমার মূল্যায়ন করতে পারে, তুমি 100% মার্কস বেশি পাবে। শিক্ষক সবসময় মার্কস বেশি দেওয়ার চেষ্টা করবে। তো কোনো বিষয়ে খাতা মূল্যায়ন করতে কনফিউশন যেন না হয়, সেই দিকে তুমি অবশ্যই খেয়াল রাখবে, কেমন? আর ইংলিশ গ্রামারের সব থেকে গুরুত্বপূর্ণ যদি আমি বলি টপিক কোনগুলো, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব। এটা তুমি রিটেনের সব থেকে, এই ভুলগুলো করার কারণে কিন্তু মার্কস সব থেকে কম পায় স্টুডেন্টরা। আর গ্রামার থেকে, এই আইটেম থেকে সারা জীবন তোমার লাগবে, যতদিন তুমি ইংরেজির সঙ্গে যুক্ত থাকবে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব লাগবে। আর এটা ছাড়া তুমি কোনো কিছু ইংরেজি শুদ্ধভাবে পারবে না। তো এগুলো কিছু কিছু টপিক আছে, কিছু কিছু রুলস আছে, বারবার কোশ্চিন আসে এবং বারবার স্টুডেন্ট ভুল করে ফেলেন। তো এটা নিয়ে আমি চমৎকার একটা তোমাদেরকে শিট প্রোভাইড করবো এবং একদম সংক্ষিপ্ত আকারে কয়েকটা রুলস দিব, যেগুলো বারবার পরীক্ষায় আসে এবং বারবার স্টুডেন্টরা ভুল করে। সেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসটা নিব, কেমন? দু একটা কি উদাহরণ তোমাদেরকে, আচ্ছা এটা রিভিশন ক্লাসে দেখাবো, তা নয়তো বা বেশি সময় যাবে। সব থেকে মজার বিষয়টা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং রাইট ফর্ম অফ ভার্ব। ওখান থেকে পরীক্ষার কোশ্চেন, জীবনে যেই পরীক্ষা দেবে এখান থেকে আসবেই, এবং খুব ভালো করে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর ন্যারেশনের ক্ষেত্রে তোমরা এটা খেয়াল রাখবে যে ডিরেকশানে কি তোমার ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে বলছে নাকি ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে বলছে, ঠিক আছে। এক্ষেত্রে প্যাসেজ ন্যারেশন যখন আসবে, তুমি ওটা পড়ার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, তোমরা অনেকেই ভুল করে ফেলো, সব কিছুতে এরকম থাকে, বুঝছো, যে তোমাদের ভুল হয়ে যায়। খুব সহজ জিনিস কিন্তু ভুল হয়ে যায়, আর শিক্ষকরা কিন্তু জানে। যেমন আমি যদি বলি, তোমরা এটা একটু ইনডিরেক্ট করে দেখাও, দেখো খুব সহজ একটা বিষয়, কে কে পারে, ঠিক আছে। এটা কে পারে আমি একটু কমেন্টে দেখবো, সঠিক কে কে করতে পারছো তোমরা। একদম খুব সহজ জিনিস, কিন্তু দেখো অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে। চেঞ্জ করে দেখাও একটু। আর কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন অবশ্যই করতে পারো। একটু চেঞ্জ করে দেখাও।
আচ্ছা, এটা হলো বিষয়। দেখো এখানে বেশিরভাগই কি করে ফেলো, এটা করো যে হি, অনেকে এই সেইড রয়েছে এখানে করে ফেলে সেইড, সেইড করে, এখানে হি করে, তারপরে এখানে কি করে ওয়াজ করে। এখন এখানে মূল কথা, এখানে রিপোর্টেড ভার্ব, এটা তো তোমার চেঞ্জ তোমার করার কোনো সুযোগ না। এখানে কিভাবে তুমি টেন্স চেঞ্জ করবা? এখানে যদি পাস্ট টেন্স থাকতো তাহলে তুমি চেঞ্জ করতে পারতা, আর প্রেজেন্ট টেন্স যদি থাকে রিপোর্টেড ভার্ব, তাহলে এই পাশে কোনো টেন্সের চেঞ্জ হয় না, অর্থাৎ এখানে হবে হি ইজ ইন, হি ইজ ইন। ঠিক আছে, তাহলে এই পাশটাই একদম 90% স্টুডেন্ট কিন্তু ভুল করে ফেলে। তো ছোট ছোট বিষয় এগুলো রয়েছে, তোমরা কিন্তু ভুল করে ফেলো, সেগুলো নিয়ে আগামী ক্লাসটা আমি নিব। এখন শুধু আমি জাস্ট সাজেশনগুলো তোমাদেরকে বলে যাই। ঠিক আছে, আর অবশ্যই তোমরা কি করবে, এই হি দ্বারা তুমি কাকে মেনশন করছো, হি দ্বারা কাকে মেনশন করছো সেগুলো কিন্তু তোমাকে উল্লেখ রাখতে হবে। কেমন? যে এখানে তুমি কাকে মেনশন করছো এগুলো উল্লেখ রাখবে। ঠিক আছে, আর টেন্স তো অবশ্যই খেয়াল রাখবে, আর বিগত সালেগুলো সবগুলো দেখে যাবা, আর আমি রিভিশনে তোমাদেরকে বলে দিব, দেখিয়ে দিব যে কোনগুলো বারবার আসে এবং তোমাদের ভুল হয় কোনগুলো এবং ভুল হওয়ার সম্ভাবনা কোনগুলো। ঠিক আছে, আচ্ছা, এটার জন্য তোমাকে যে কাজটা করতে হবে, তুমি ভালো করে তোমার যে প্যাসেজটা, যে টেক্সটটা দেওয়া থাকবে, ভালো করে, খুব ভালো করে পড়বা। ভালো করে পড়ার পরে তুমি আস্তে আস্তে এগুলো যখন বুঝতে পারবা যে প্যাসেজে আসলে কি বলা হয়েছে এবং মিনিং অনুযায়ী বসালেই তুমি পারবা। এটার জন্য প্র্যাকটিস করতে হবে, আর কিছু কিছু আমি ব্যবহার শিখিয়ে দিব, তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। ঠিক আছে, কানেক্টরের আমি একদম হাতে কলমে রিভিশন ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিব, ওখান থেকে ইনশাল্লাহ কোশ্চেন কোন আসবে। ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের, সব বয়সের স্টুডেন্টদের সমস্যা পড়ি মনে থাকে না, সেক্ষেত্রে আমরা কি করব। তো এটা এখন তো আর তোমাদের সুযোগ নাই, যারা তোমরা কেউ যদি এমন থাকো যে এসএসসি লেভেলের বা এইচএসসি প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে আছে, তাহলে আমি বলবো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে এটা সারা জীবন যেহেতু তোমার লাগবে, সেহেতু তুমি কি করবা, প্রতিদিন 5টা 10টা করে অবশ্যই তোমার রুটিনে থাকবে সিনোনিম অ্যান্টোনিম পড়া। এটা সারা জীবন তোমার কাজে লাগবে, রিটেন, এমসিকিউ সব জায়গাতে তোমার কাজে লাগবে। ঠিক আছে, সবসময় পড়বা। যে বেশি বেশি ভালো স্টুডেন্ট যারা রয়েছে তারা কি করে, স্টিকি নোটে 5টা করে দেওয়ালে লাগিয়ে রাখে, কারো হোয়াইট বোর্ড আছে সেখানে লিখে রাখে। ঠিক আছে, কিংবা যারা যখন জার্নি করে ছোট ছোট একটা নোট থাকে, ওই জার্নি করার সময় শুধু একটু দেখে, খেয়াল রাখে, মনে রাখে এবং বাস্তবিক জীবনে শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করে, তারা সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে ভালো করতে পারে। তো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি তোমাদেরকে যে রিভিশন ক্লাসে সমস্ত কিছু দেখিয়ে দিব যে কোনগুলো আসতে পারে, আসার সম্ভাবনা বেশি, এবং কিভাবে অ্যান্সার করলে সঠিক হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো পারসুয়েশনের ক্ষেত্রে তোমাদের দেখতে হবে যে, যেমন ধরো আমি এটা কয়েকটার ব্যবহার শিখিয়ে দিব, ব্যবহার শিখলে ইনশাল্লাহ পারবা। তারপরে তুমি এটা বোঝার চেষ্টা করবে ডিরেক্টে আছে নাকি ইনডিরেক্টে আছে, এবং কিছু কিছু বেসিক রুলস আছে, সেগুলো তুমি পড়লেই পারবা। আমি বেসিক রুলস সম্বন্ধে রিভিশন ক্লাসে বলবো, এখন আমি জাস্ট সাজেশনগুলো নিয়ে কথা বলবো। তো ফর্মাল লেটার বা ইমেইল এখানে তোমাদেরকে দেওয়া আছে। এই ক্ষেত্রে তোমার অনেক স্টুডেন্ট অনেক কাজ করো কি, যে দেখা যাচ্ছে একটা সেন্টেন্স, একটা পৃষ্ঠার একটা সেন্টেন্স আছে, তুমি মনে করছো যে পুরোটা তো পৃষ্ঠা ফাঁকা থেকে যাচ্ছে, ওখান থেকে আমরা লেটার বা প্যারাগ্রাফ লেখা শুরু করি। কখনোই এটা করবা না। অবশ্যই লেটারের ক্ষেত্রে কিংবা প্যারাগ্রাফের ক্ষেত্রে নতুন পৃষ্ঠা থেকে লেখা শুরু করবা। ঠিক আছে, আমাদের সময় শিক্ষকরা বলতেন এরকম যে পৃষ্ঠা তো আর তোমার বাসা থেকে নিতে হচ্ছে না, তো নতুন পৃষ্ঠা থেকে শুরু করলে অসুবিধা কি? কখনোই কিন্তু এটা মাস পৃষ্ঠা থেকে বা ওই পৃষ্ঠায় অন্য কিছু লেখা থাকা যাবে না, অবশ্যই শুরু থেকে শুরু করতে হবে, আর ঠিক মতো তোমাদের মার্জিনটা দিতে হবে। এক্ষেত্রে অনেকে বলে যে মার্জিনটা আমরা কি কালার পেন দিয়ে করবো কি না,
কিংবা পেন্সিল দিয়ে করবো কি না, নাকি এমনি ভাজিয়ে মার্জিন হিসেবে ব্যবহার করব। আসলে তুমি ভাজিয়ে মার্জিনের একটা চিহ্ন করতে পারো, সেই অনুযায়ী করতে পারো, পেন্সিল দিয়ে করতে পারো, কিংবা কালার পেন ইউজ করলে শুধু নীল দিয়ে করতে হবে। আমি দরজাটা একটু লাগিয়ে দেই। ঠিক আছে, তো কালার পেন তোমরা করলে শুধু নীল করতে পারবা, ঠিক আছে, অন্য কোনো কালার পেন করা যাবে না। অনেকে হাইলাইটার করে, হাইলাইটারের ক্ষেত্রে কোশ্চেন খাতা দেখতে অনেক একটু বেশি সময় লাগলে হাইলাইটটা কিন্তু ডিসকালার হয়ে যায়, এই দিকগুলো মাথায় রাখতে হবে। আর লেখার সময় অবশ্যই এটা তুমি খুব বড় করে লিখলে 20টা বেশি লাগবে, এক্ষেত্রে তুমি তোমার খুব ছোটো আবার লেখে শিক্ষকের পড়তে অসুবিধা হয়, এমন করা যাবে না। তুমি ভারসাম্য লেখে স্পষ্টভাবে সুন্দর করে লিখবে, কাটাকাটি কম করার চেষ্টা করবে, আর যদি ভুল হয়ে যায় এক লাইনে কেটে দিবা। আর যখন দেখবা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে বাংলায় বিশেষ করে ইংলিশের ভুল কোথায় হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল হয়, যেটা আমি তোমাদের বলেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমরা ভুল করে ফেলো, আর একটা হলো স্পেলিংয়ে ভুল করে ফেলো। আর এখানে সব থেকে বেশি শিক্ষকরা মার্কস কাটে। যেমন ওয়ান অফ দ্য রুলস, এত পড়ায় তারাও জানে যে ওয়ান অফ দ্যার পরে নাউন বা প্রোনাউনের প্লুরাল ফর্ম বসে এবং ভার্বটা সিঙ্গুলার হয়, এর ব্যতিক্রম দুটা ব্যবহার আছে। তো যাই হোক, এটা জানার পরেও কিন্তু স্টুডেন্ট লেখার সময় ভুল করে আসে। এরকম কিছু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, সবসময় স্টুডেন্টরা ভুল করে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং স্পেলিংয়ে সব থেকে বেশি তোমাদের মার্কস কাটা যায়, এই জিনিসটা খেয়াল রাখবে। আর অনেকের লেখা এত কি বাংলা কি ইংরেজি এমনভাবে লেখে বন্ধুকে SMS করছে। আমার খাতা দেখার ক্ষেত্রে এমন খাতাও আমি পড়েছি, যে তোমরা যে কাজটা করো লিখতে গিয়ে দেখেছি আমি, যে ধরে নাও এই মনোযোগী কথাটা ইংরেজিতে লেখে। যেহেতু ইংলিশ পরীক্ষা সেহেতু ইংলিশ জানে না, বাংলায় একটা কথা ইংরেজি লেটারে লেখে, ঠিক আছে। তো এই কাজগুলো কিন্তু তোমার ভুল করা যাবে না। কেমন ভুল করে না, এই ধরনের ফাঁকি দেওয়া যাবে না। অনেকে মনে করে যে আমি মাঝখানে একটা ওয়ার্ড, আমি নিজে পড়েছি একটা না, এরকম আমি দেখেছি, শিক্ষক দেখিয়েছেন এবং শিক্ষক হাসেন, আমিও হাসি, যে এতটা কিন্তু ডিসরেসপেক্ট শিক্ষকদের করা উচিত না। খাতা কাটবে শিক্ষকরা, তুমি এরকম একটা বাংলা শব্দ ইংরেজিতে, বাংলা একটা শব্দ ইংরেজি অক্ষরে লিখলা, আর শিক্ষকের চোখে এটা পড়ে গেলে তোমার কিন্তু ওই যেটাতে লিখেছো সেটা তো মার্কস কম পাবাই, এবং তোমার সম্বন্ধে খুবই একটা খারাপ ধারণা পোষণ শিক্ষক করবে, তুমি কিন্তু মার্কস কম পেয়ে যাবা অনেকে। তো এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। আর এমনিতেই ফর্মাল ওয়ার্ডস যেগুলো আছে সেগুলো লেখার চেষ্টা অবশ্যই লিখবা। আর ওই যে ফর্মুলা যেগুলো আছে, ফর্মুলা একটা পড়লে 10টা হয়ে যায়, এই ধরনের ফর্মুলা করার চেষ্টা করবা ওই বেশি বেশি পড়ার এবং প্রাসঙ্গিকভাবে লেখায়। কখনোই কিন্তু অপ্রাসঙ্গিক কিছু লেখা যাবে না, ঠিক আছে, কখনোই অপ্রাসঙ্গিক। যে পড়ে গেছে গরু রচনায় এসেছে হলো নদীর রচনা, গরুকে ওই নদীতে নামিয়ে দিলে তারপরে লেখা শুরু করলে, এমন কিন্তু করা যাবে না। এই যে বিষয়গুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে খেয়াল করো। আর আমি বারবার বলছি, আগে তো দর্শনধারী, তারপরে গুণ বিচারী। লেখার সময় যে সঠিক ফরম্যাটে লেখার চেষ্টা করবা, স্পষ্টভাবে লেখার চেষ্টা করবা, বেশি কাটাছেঁড়া করবা না, লাইন থেকে লাইনের দূরত্ব ঠিক রাখবা, ঠিক আছে। আর বানান ভুল করবো না, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দিকে খেয়াল রাখবে, যে বানানটা তোমার কনফিউশন সৃষ্টি করছে সেই বানান না লিখে, সেই ওয়ার্ডটা না লিখে অন্য কোনো ওয়ার্ড লিখবা, ঠিক আছে। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে পড়বা, এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এটার PDF দেওয়া আছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে, প্যারাগ্রাফ সবসময় একটা প্যারায় হয়, ঠিক আছে। প্যারাগ্রাফ সবসময় কী করতে হবে, একটা প্যারায় লিখে শেষ করতে হবে। প্যারাগ্রাফের শেষ এবং প্রথম লাইন এবং শেষ লাইন সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর একটা প্যারাগ্রাফ দেখা যাচ্ছে কমন পড়লে তো তুমি লিখতেই পারছো, কমন যদি না পড়ে WH কোশ্চিন দ্বারা
প্রশ্ন করলেও কিন্তু যেগুলো উত্তর পাওয়া যায় সেগুলো সব লিখলেও কিন্তু খুব সুন্দর একটা প্যারাগ্রাফ হয়ে যায়, যে হোয়াট, ওয়াই, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো দ্বারাও কিন্তু যদি প্রশ্ন করে যে উত্তরটা পাবা সেগুলোই যদি তুমি লিখে দাও তাহলে সুন্দর চমৎকার একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। ঠিক আছে, তো প্যারাগ্রাফের ক্ষেত্রেও যেগুলো দিয়েছি এখানে 150 না, এখানে হবে 200। ঠিক আছে, অবশ্যই 200 শব্দের মধ্যে শেষ করতে হবে। 200 শব্দ কতটুকু সেটা বোঝার জন্য আমি দিয়েছি জ্যাক পেজ যেটা রয়েছে ডিসক্রিপশানে এবং কমেন্টে দেওয়া আছে, সেখানে কিন্তু আমি দিয়েছি যে 200 ওয়ার্ড আসলে কতটুকু, এটা তোমাদের ধারণা হয়ে যাবে। আর যারা অনেক ভালো স্টুডেন্ট তারা তো লিখে অনেকে গুণে ধারণা নিয়েছে যে আমার 200 ওয়ার্ডস মানে কয়টা পেজ লাগে। ঠিক আছে, তোমরা কি কখনো দেখেছো তুমি এক মিনিটের মধ্যে কতটা শব্দ লিখতে পারো? এটাও কিন্তু জানা খুব জরুরি যে তোমার হাতের লেখার স্পিড কত। তো প্যারাগ্রাফ কখনোই কিন্তু 2 প্যারায় লিখবা না। অনেকে 3 প্যারায় লেখে, সূচনা লেখে, বডি লেখে, তারপরে উপসংহার লাগে, এই ধরনের করা যাবে না। প্যারাগ্রাফ সবসময় 1 প্যারাতেই শেষ করতে হবে। তো প্যারাগ্রাফের এখানে দিয়েছি। ঠিক আছে, আর অবশ্যই টাইটেল মিডিলে লিখে তুমি আন্ডারলাইন করে দিবা। টাইটেলে 1 প্যারায় লিখতে হবে। ঠিক আছে, অবশ্যই প্রাসঙ্গিক লিখবে। অপ্রাসঙ্গিক কিছু যদি তুমি লেখো তাহলে শিক্ষক কিন্তু তোমার সম্বন্ধে আইডিয়া খুবই খারাপ পোষণ করবে এবং ওটাতে মার্কস কম দিবে তো দিবেই। আমার এক শিক্ষক বলতেন যে আরে এটা যদি তুই লিখিস তাহলে 10-এর মধ্যে 11 মার্কস পাবি, তার এভাবে যদি লিখিস 10-এর মধ্যে 11 মার্কস পাবি। আমি বলি এটা কেমনে সম্ভব যে 10-এর মধ্যে 11 মার্কস? 10-এর মধ্যে 11 মার্কস কীভাবে পাওয়া যায়? এটা কিন্তু সম্ভব আসলে 10-এর মধ্যে 11 মার্কস পাওয়া, কারণ এটা 10-এ 10 তো পেলেই তুমি। আর শিক্ষকের যে আইডিয়াটা তোমার সম্বন্ধে হলো ভালো, এর ফলশ্রুতিতে পরের লেখাটা যদি খারাপও হয় তাহলে দেখা যাচ্ছে 1-2 মার্কস বেশি দেয়, যে না ছেলে ভালো, হয়তো এটা কোনো কারণে লিখতে পারেনি। তো সেহেতু অপ্রাসঙ্গিক না লিখে প্রাসঙ্গিক অবশ্যই লিখবা, তাহলে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারবে। তো এখানে দিয়েছি যে এগুলো আসার সম্ভাবনা খুবই বেশি, এগুলো একটু খুবই ভালো করে পড়বা। ঠিক আছে, এগুলো খুবই ভালো করে পড়বা। পিডিএফগুলো আমি দিয়েছি আমার জ্যাক পেজে। তো এগুলো খুব ভালো করে পড়বা, তাহলে ইনশাল্লাহ তুমি পারবা। আর রিভিশন ক্লাসটা মিস করবা না। আমি যেগুলো দেখালাম শর্ট তোমাদের, যে এগুলো রুলস থেকে বারবার পরীক্ষায় আসে এবং বারবার তোমরা ভুল করে আসো। যে কন্ডিশনাল সেন্টেন্সের হ্যাড দেখালাম, ইফ আই হ্যাড এ কার আই উড ড্রাইভ, এটা মোটামুটি 90% স্টুডেন্ট ভুল করে চলে আসে, যেটা সেকেন্ড কন্ডিশনাল না, ওটা মনে করে থার্ড কন্ডিশনাল হ্যাড দেখেই। ঠিক আছে, তারপর আই ওয়াজ দিয়ে দেয় কন্ডিশনাল সেন্টেন্সে। আই ওয়াজ কখনো হয় না, কন্ডিশনাল সেন্টেন্সে সবসময় আয়ার বসে। এরকম কমপ্লিটিং সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, রাইট ফর্ম, ভার্ব এবং প্রিপোজিশনের কিছু জিনিস আছে, এগুলো পড়তেই হবে, কারণ এটা তুমি এখন তো পরীক্ষায় আসবে, ভুল করা যাবে না। অ্যাডমিশনে পড়তে হবে, জব পরীক্ষায় পড়তে হবে, একদম সেম জিনিসগুলোই। ঠিক আছে, তো রিভিশন ক্লাস মিস করবা না, ওখানে রিভিশন ক্লাস থেকে ইনশাল্লাহ কমন পাবাই। ঠিক আছে, আর সবসময় এটা আমি বলি, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। মন থেকে যদি তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি যেটার স্বপ্ন দেখছ, স্বপ্ন অবশ্যই বড় দেখবা। যেটা স্বপ্ন দেখছো সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়ন হবে। কারণ তুমি একাও যদি পরিশ্রম করে, যে মানুষ তাই যা সে অবসরে করে বা একা থাকা অবস্থায় করে, তো তুমি একটা বদ্ধ করে একা কী করছো সেটা কিন্তু কেউ না দেখলে স্রষ্টা দেখে। ওই সময় যদি তুমি ভালো কাজ করো, সৎ চিন্তা করো, সৎ কর্ম করো, ভালো কিছু পাওয়ার জন্য পরিশ্রম করো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এটা কিন্তু উনি নিজে বলেছেন যে আমি পরিশ্রমীদের পরিশ্রমের ফল বিনষ্ট করি না। ঠিক আছে, অর্থাৎ তুমি যত বড়ই স্বপ্ন দেখো, ওই স্বপ্নের জন্য যত বড় স্বপ্ন দেখবা তত বেশি পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম যদি করো ইনশাল্লাহ তুমি সফল হতে পারবে। তো রিভিশন ক্লাস অবশ্যই করবা, ওই ক্লাস থেকে কমন পাবাই, সেটা তুমি এইচএসসি পরীক্ষার্থী হলো। আর এইচএসসি পরীক্ষা তুমি যদি প্রথম বর্ষ বা দ্বিতীয় বর্ষ পড়ে থাকো এইচএসসি, তাহলে কিন্তু সেটা অবশ্যই হেল্পফুল হবে, কারণ সারা জীবন ওটা তোমার কিন্তু লাগবে। এইচএসসি পরীক্ষাতে লাগবে, অ্যাডমিশনেও লাগবে। অ্যাডমিশন পরীক্ষার্থী
সেকেন্ড টাইমার হলেও কিন্তু ওগুলো প্রয়োজন, এবং জব পরীক্ষার জন্যও কিন্তু এগুলো প্রয়োজন, যেগুলো বারবার ভুল হয়। ঠিক আছে, মনে অনেকে বলো না যে আমার পরীক্ষা তো অনেক ভালো হলো, আমি কম মার্কস পেলাম কেন? কারণ তোমার সূত্র অনুযায়ী, রুলস অনুযায়ী তুমি সঠিক করেছো, কিন্তু আসলে সেটা ভুল। তো রিভিশন ক্লাস মিস করবে না। আর এটার জন্য তোমার জ্যাক, যেটা ডিসক্রিপশানে এবং কমেন্টে পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবা, ওখানে তুমি সব আপডেটগুলো পেয়ে যাবে। আজকে এ পর্যন্তই। স্বাস্থ্যের প্রতি নজর দাও, সৎ চিন্তা করো, সৎ কর্ম করো, ইনশাল্লাহ তুমি সফল হতে পারবে। আসসালামু আলাইকুম।